জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী ঢাকায় গ্রেফতার। দৃষ্টান্তমূলক বিচার দাবি সচেতন সমাজের। উত্তরায় বেপরোয়া ট্রাক চাপায় ঝরে গেল একই পরিবারের ৩ প্রাণ। বড় ভাইয়ের লাশ দেখতে এসে লাশ হলেন মামা ভাগ্নেও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় মতো জাতীয় সনদ তৈরির শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রবিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ঐক্যমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ড আলী রিয়াজ বলেন, ব্যক্তি, দল ও মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানান। ঐক্যমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো গঠনে সবার দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। বলেন, সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা করতে পারি। আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করা হবে। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি বলেও জানান নাহিদ ইসলাম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতাকে সামনে এনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার পদত্যাগে ১ দফার ঘোষণার দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। পরে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখন লম্বা কথা বলতেছেন, আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন,
যদি পিআর সিস্টেমে না হয়, পিআর সিস্টেম কি এটা ভাই নতুন আবিষ্কার করছো না, আনুপাতিক পিআর সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছেন। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়, পরে গুম করে রেখে ২ দিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেননি। দ্রুত ন্যায় বিচার পাবে বলেও আশা তাদের। কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা ২ জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল ৬২ জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ১৬টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাস্টার হোসেন মামলার রিভিউ আদেশ আজ এই সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগ মাস্টার হোসেন মামলার অধীনস্থ আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগে ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয়। রবিবার যার রায় দিলেন আপিল বিভাগ, যেখানে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রিভিউকারী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত হল। তিনি বলেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যে প্রহসনের জন্ম হয়েছিল তা আজকের রায়ে অবসান হল। শৃঙ্খলা বিধিকে স্থগিত করা হয়নি, করা হয়েছে শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে আপিল বিভাগের আদেশটাকে স্থগিত করা হয়েছে। কারণ এটা যৌক্তিক কথা, একটা শৃঙ্খলা বিধি সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে। সুপ্রিম কোর্টে এটা গ্রহণ কিংবা বর্জনের কোনো কার্যকারিতা এখানে নাই। এটি হাইকোর্ট ডিভিশন, যা নাকি রিট পিটিশন করার পরে এটি শুনানি করে ঠিক করবে এটি ঠিক হলো না বেঠিক হলো। কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে এই যে গ্রহণ করিয়ে নেওয়া, একটা শৃঙ্খলা বিধিকে গ্রহণ করিয়ে নেওয়া, নিয়ে একটা সিল দেওয়া, আমরা বলেছি এইটাই বিচার বিভাগের উপর অ্যাসল্ট করা হয়েছিল। তখন এই অ্যাসল্ট থেকে বিচার বিভাগ আপাতত মুক্তি পেল। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। বৈঠকের বিস্তারিত পরে ব্রিফিংয়ে জানানো হবে। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার এসপি নাজির আহমেদ খান। এর আগে ধর্ষণের পর সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি ফজর আলী সহ এদের সকলেরই বাড়ি মুরাদনগরের পাঁচকিত্তা এলাকায়। স্থানীয়রা জানান, ২৬ জুন রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরেরও শিকার হন তিনি। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। শুক্রবার ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। স্থানীয়রা বলছেন, ফজর আলীর আওয়ামীপন্থী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। সচেতন সমাজ এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের উপর উঠে গেল বেপরোয়া ট্রাক। মুহূর্তেই ঝরে গেল একই পরিবারের 3টি তরতাজা প্রাণ।
শনিবার রাত 2:30টায় রাজধানীর উত্তরার আজমপুরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বড় ভাইয়ের লাশ দেখতে ভাগ্নে ফাহিম ও নাইমকে নিয়ে গিয়েছিলেন মামা জাবেদ। তারাও ফিরলেন লাশ হয়ে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদের সহপাঠীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সরকারের কাছে বিচার চাই, আমি দেশের আইনের কাছে বিচার চাই। আমার ভাইটা, আদরের একমাত্র ছোট ভাই হারিয়ে বোনের এই কান্না। ফাহিম আহমেদ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলায় মা হারিয়ে 2 বোনের কাছেই বড় হয়েছেন। আদরের সেই ভাইকে বড় অকালে হারিয়ে পাগল প্রায় বড় বোন। ওর ড্রিম ছিল সিএসসিতে পড়া, সিএসসিতে পড়ছিল, পড়া শেষে ও বাইরে চলে যাবে বলছে। বড় ভাই খোরশেদের মৃত্যুর খবরে ছোট ভাই জাবেদ 2 ভাগ্নে ফাহিম ও নাইমকে সাথে নিয়ে শনিবার গিয়েছিলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। পরের দিন সকাল 10টায় জানাজার নামাজ আর দাফনের প্রস্তুতি নিতেই 3 জন ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে আগেই ঠিক করে রেখেছিলেন 4 জনের একসাথে জানাজার নামাজ। 2টা লাশ পড়ে আছে, পেট দিয়ে নারী বুড়ি বাইরে গেছে সব কলজা গুড়দা। পরে আমি লাশের প্যাটের ভিতরে ভইরা এই লাশ আবার প্যাকেট কইরা সরবতাল কইরা আমি কইছি দাঁড়াকে লেখার পরে লাশ ব্যাগে ভইরা মর্গে লইছি। আরেকজন কুয়েত মুক্তি হাসপাতালতে ওই লাশ আনছি। এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা এক ট্রাক পাথর বোঝাই 6 চাকার এক ট্রাক, ওইটায় নিয়ে এরকম পথের সাইডে মাইরা দিচ্ছে। আর একটা রিক্সা ব্যাখ্যা করছে, আর একটা সিমজি উড়ে গেছে গা। আমাকে একটু আগে ফোন দিয়ে বলে খালা আমি বের হইছি, আমার ছেলেও বলে মা আমি বের হইছি, আমরা আসতেছি। আমি কই কি ব্যাপার, 3টা বেজে গেছে, ওরা আসে না কেন? 14 মাসের সন্তান রেখে নাইমের স্ত্রীও মারা গেছেন বছরখানেক আগে। আর নাইমও ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। খাজা নাইম আজকে 8 বছর ধরে আমার মেয়ে বিয়ে করছে। আমার মেয়ে মারা গেছে আজকে 3 বছর ধরে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। 14 মাসের একটা বাচ্চা থুইয়া মারা গেছে। ওই মেয়েটা আমি আর নাইম পালতে আসছি। ফাহিমের বন্ধু ও সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে, আর কতগুলো মার্ডার হলে আমরা এই পাবো, এই নিরাপত্তাটা পাবো, এই সড়ক নিরাপত্তাটা পাবো। ফাহিমকে হয়তো পারবো না, কিন্তু আমরা সামনে হয়তো আরো অনেক ফাহিম চলে যেতে পারে যদি এই ঘটনাটা বিচার না হয়। বেপরোয়া যান চলাচল ও সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলের সংসদকে আজে বাজে সংসদ মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সে সময় সংসদের ভেতরে পোশাক মালিকরা বেশি থাকায় তারা নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে। তার মতে এসএমই খাতের অযত্ন, অবহেলা ও অবজ্ঞা জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। রাজধানীতে বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবন মিলনায়তনে আন্তর্জাতিক এসএমই দিবসের আলোচনা এসব কথা বলেন তিনি আরো বলেন, ব্যবসা বাণিজ্য শুধু ঋণ পাবার বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু শুল্ক কমানো আরো বেশি গুরুত্বপূর্ণ। ছোট হলে আধুনিক হওয়া যাবে না, এই ধারণা থেকে বের হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ আনা যাবে না, প্রয়োজন ব্যবসার সহজীকরণ ও বন্দর সমস্যার সমাধান। ভারতের হিমাচলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানি হয়েছে অন্তত 17 জনের এবং বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে আরও 7 জনের মৃতদেহ। শনিবার রাত থেকে ঝাড়খণ্ডে বন্যায় পানিতে ডুবে থাকা আবাসিক স্কুলে আটকা পড়ে আছে 162 জন শিক্ষার্থী। এদিকে পাকিস্তানে টানা 2 দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 12 জনে দাঁড়িয়েছে। বন্যায় 300 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত অন্তত 37টি রাস্তা এবং 47টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় ছোট সেতুগুলো বন্যার পানিতে ডুবে গেছে, যার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ নিশ্চিত করতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্যের রাজস্ব, উদ্যানপাল ও উপজাতি উন্নয়ন মন্ত্রী জগৎ সিং নেগি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলের কুল্লু ও ধর্মশালা এলাকা। এদিকে পাকিস্তানে 2 দিনের ভারী বৃষ্টিতে সোয়াত নদীর পানি উপচে পড়েছে। এতে ভেসে গেছে 18 জন পর্যটক। এর মধ্যে 11 জনই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী ঢাকায় গ্রেফতার। দৃষ্টান্তমূলক বিচার দাবি সচেতন সমাজের। উত্তরায় বেপরোয়া ট্রাক চাপায় ঝরে গেল একই পরিবারের ৩ প্রাণ। বড় ভাইয়ের লাশ দেখতে এসে লাশ হলেন মামা ভাগ্নেও। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।